আমরা জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। দেখো, রেডক্স রিঅ্যাকশন, রেডক্স, রেড মানে রিডাকশন, অক্স মানে অক্সিডেশন, অক্সিডেশন মানে জারণ, আর রিডাকশন মানে বিজারণ। এই হলো রেডক্স। এখানে আমরা জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। দেখো, জারণ বিজারণ বলতে কি বোঝায় সেটা মোটামুটি আমরা সবাই একটা ব্যাখ্যা জানি। জারণ বলতে বোঝায় অক্সিজেন গ্রহণ অথবা হাইড্রোজেন বর্জন। আর বিজারণ বলতে বোঝায় অক্সিজেন বর্জন বা হাইড্রোজেন গ্রহণ। অর্থাৎ জারণ মানে গেইন অফ অক্সিজেন অথবা লস অফ হাইড্রোজেন, বিজারণ মানে লস অফ অক্সিজেন অথবা গেইন অফ হাইড্রোজেন। এবার এখানে আমরা ইলেকট্রনীয় মতবাদ নিয়ে আলোচনা করব। জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী এর ব্যাখ্যাটা কি হবে। দেখো, ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণ মানে ইলেকট্রন বর্জন আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু, আয়ন বা অণু এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে বলা হয় জারণ বিক্রিয়া, এবং যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু, আয়ন বা অণু ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। তাহলে তোমরা এটা মনে রাখবে যে জারণ মানে ইলেকট্রন বর্জন, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। জারণ প্রক্রিয়াতে ইলেকট্রন বর্জিত হয়, বিজারণ প্রক্রিয়াতে ইলেকট্রন গৃহীত হয়। উদাহরণ দেখো, ধরো কোনো পরমাণু সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করলে Na+ গঠিত হয়, প্লাস ইলেকট্রন। তাহলে সোডিয়াম এই মৌলের পরমাণুটা একটা ইলেকট্রন বর্জন করেছে, বর্জন করে Na+ তৈরি হয়েছে। এই প্রক্রিয়াটা হচ্ছে জারণ, এখানে ইলেকট্রন বর্জন হয়েছে। বিজারণের ক্ষেত্রে দেখো, ধরো ক্লোরিন, ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- তৈরি হবে। এখানে ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে বিজারণ। আরেকটা উদাহরণ দেখো, Fe2+, এটা হচ্ছে ক্যাটায়ন। এখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে Fe3+ তৈরি হয়, প্লাস ইলেকট্রন। তাহলে Fe2+, এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে Fe3+ তৈরি হয়। বিজারণের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে দেখো O-, এখানে যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে O2- তৈরি হয়। তাহলে এগুলো যে উদাহরণগুলো দেখছি, দেখো সোডিয়াম এটা হচ্ছে একটা পরমাণু, সে ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়েছে। এখানে এটা একটা ক্যাটায়ন Fe2+, সে ইলেকট্রন বর্জন করে Fe3+ এ পরিণত হয়েছে। এগুলো কি ঘটছে? জারণ ঘটছে, কারণ এখানে ইলেকট্রন বর্জন করছে, ইলেকট্রন বর্জিত হচ্ছে। বিজারণের ক্ষেত্রে তাই দেখছি, ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে Cl- অ্যানায়ন উৎপন্ন করেছে। আবার দেখো O-, এটা একটা অ্যানায়ন, এ ইলেকট্রন গ্রহণ করে O2- তৈরি হয়েছে। তাহলে এখানে কি হচ্ছে? ইলেকট্রন গ্রহণ ঘটছে, তার মানে এটা হচ্ছে বিজারণ। এবার কোন অণুর ক্ষেত্রে যদি উদাহরণ দেখি, H2 হাইড্রোজেন অণু, এখান থেকে 2H+ + 2 ইলেকট্রন,
এগুলো আমরা জারণ আর বিজারণের খুব সিম্পল কিছু উদাহরণ দেখলাম। তাহলে আমরা ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণ বিজারণের ব্যাখ্যা দেখলাম। জারণ মানে ইলেকট্রন বর্জন আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। এবার দেখব জারক দ্রব্য এবং বিজারক দ্রব্য বলতে কি বোঝায়। দেখো জারক দ্রব্য বলতে কি বোঝায়। জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ নিজে বিজারিত হয়ে অন্যকে জারিত করে তাদের বলা হয় জারক পদার্থ বা জারক দ্রব্য। তাহলে জারক দ্রব্য কিন্তু নিজে বিজারিত হয়, অন্যকে জারিত করে। ভেরি ইম্পর্টেন্ট, জারক দ্রব্য নিজে বিজারিত হয়, অন্যকে জারিত করে। আর বিজারক দ্রব্য ঠিক উল্টোটা। জারণ বিজারণ বিক্রিয়ায় যেসব পদার্থ নিজে জারিত হয়ে অন্যকে বিজারিত করে তাদের বলা হয় বিজারক দ্রব্য। তাহলে বিজারক দ্রব্য নিজে জারিত হয় আর অন্যকে বিজারিত করে। তাহলে একেবারে আমরা সবকটা দেখে নিই। জারণ মানে ইলেকট্রন বর্জন, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। জারক দ্রব্য নিজে বিজারিত হয় আর অন্যকে জারিত করে। নিজে যদি সে বিজারিত হতে চায় তাহলে তাকে ইলেকট্রন গ্রহণ করতে হবে, ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতে হবে। ভালো করে দেখো, জারক দ্রব্য নিজে বিজারিত হয়, নিজে যদি বিজারিত হয় তাহলে কি হবে, ইলেকট্রন তাকে গ্রহণ করতে হবে। তাহলে জারক দ্রব্য হচ্ছে ইলেকট্রন গ্রহীতা, ইলেকট্রন অ্যাকসেপ্টার। কারণ জারক দ্রব্য নিজে বিজারিত হয়, তাই জারক দ্রব্য হচ্ছে ইলেকট্রন গ্রহীতা এবং অন্যকে জারিত করে। আর বিজারক দ্রব্যের ক্ষেত্রে দেখছি সে নিজে জারিত হয়। তাহলে জারণের জন্য কি করতে হবে, তাকে ইলেকট্রন বর্জন করতে হবে। তাহলে বিজারক দ্রব্য ইলেকট্রন বর্জন করবে, তাই সে নিজে জারিত হবে। তাহলে বিজারণ দ্রব্য হচ্ছে ইলেকট্রন দাতা বা বলতে পারো ইলেকট্রন ডোনার। তাহলে জারক দ্রব্য ইলেকট্রন গ্রহীতা, বিজারক দ্রব্য ইলেকট্রন দাতা। কেন? কারণ জারক দ্রব্য নিজে বিজারিত হয়, নিজে বিজারিত হতে গেলে ইলেকট্রন গ্রহণ করতে হয়, কারণ ইলেকট্রন গ্রহণ মানেই হচ্ছে বিজারণ। বিজারক দ্রব্য নিজে জারিত হয়, অন্যকে বিজারিত করে। নিজে যেহেতু জারিত হয়, নিজে জারিত হতে গেলে ইলেকট্রন বর্জন করতে হয়, তাই বিজারক দ্রব্য হচ্ছে ইলেকট্রন দাতা, ইলেকট্রনকে ডোনেট করে দেয় বা বলতে পারো ইলেকট্রন ডোনার। উদাহরণ দেখো, যেমন জারক দ্রব্যের উদাহরণ নাইট্রিক অ্যাসিড HNO3, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, তারপর K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট ইত্যাদি। এখানে বিজারক দ্রব্যের উদাহরণ দেখো হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি। এবার একটা উদাহরণ দেখো A প্লাস B প্লাস, এখান থেকে A প্লাস প্লাস B এটা তৈরি হয়েছে। এখানে দেখো A থেকে A প্লাস তৈরি হয়েছে, B প্লাস থেকে B তৈরি হয়েছে। তাহলে A থেকে A প্লাস কিভাবে তৈরি হবে? একটা ইলেকট্রন যদি A বর্জন করে, A পরমাণু একটা ইলেকট্রন বর্জন করে A প্লাস তৈরি হয়েছে। এবার B প্লাস থেকে B, তার মানে B প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে B তে পরিণত হয়েছে। এই যে উদাহরণটা দেখছো, এখানে A যে ইলেকট্রনটা বর্জন করেছে, B প্লাস সেই ইলেকট্রনটা গ্রহণ করে B তে পরিণত হয়েছে। এই উদাহরণে দেখো জারণ ঘটছে A থেকে A প্লাস, বিজারণ ঘটছে B প্লাস থেকে B। কারণ A থেকে A প্লাস তৈরি হয়েছে,
মানে ইলেকট্রন বর্জন করেছে। ইলেকট্রন বর্জন করা মানে জারণ ঘটেছে। তাহলে এ থেকে এ প্লাস এটা হচ্ছে জারণ বিক্রিয়া। আর বি প্লাস ওই ইলেকট্রনটা যেটা এ বর্জন করেছে সেটা গ্রহণ করে বি তে পরিণত হয়েছে। আর ইলেকট্রন গ্রহণ করেছে তার মানে এটা বিজারণ ঘটেছে। তাহলে বি প্লাস থেকে যে বি গঠিত হয়েছে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে দেখো জারণ আর বিজারণ বিক্রিয়া একই সঙ্গে ঘটছে। এবার দেখো আরেকবার আমি এখানে লিখছি। এখানে দেখো এ থেকে এ প্লাস তৈরি হয়েছে যে জারণ প্রক্রিয়ায়, সেখানে একটা ইলেকট্রন এ পরমাণু বর্জন করেছে, সেই ইলেকট্রনটাই বি প্লাস গ্রহণ করে বি তে পরিণত হয়েছে। তাহলে এ ইলেকট্রন যে বর্জন করেছে সেই ইলেকট্রনটা বি প্লাস গ্রহণ করেছে, তার মানে এখানে এ পরমাণু ইলেকট্রন দাতা, সে ইলেকট্রনকে ডোনেট করে দিয়েছে যেটা বি প্লাস গ্রহণ করে বি তে পরিণত হয়েছে। তাহলে এ হচ্ছে ইলেকট্রন দাতা এবং এ নিজে জারিত হয়েছে, এ প্লাস তৈরি হয়েছে, আর অন্যকে বিজারিত করেছে, বি প্লাস কে বিজারিত করেছে। অর্থাৎ এখানে এ হচ্ছে বিজারক দ্রব্য। এ ইলেকট্রন ত্যাগ করেছে, সেই ইলেকট্রন বি প্লাস গ্রহণ করেছে, তার মানে এ পরমাণু এখানে ইলেকট্রন দাতা এবং এ পরমাণু নিজে জারিত হয়েছে, জারিত হয়ে এ প্লাস তৈরি হয়েছে, আর অন্যকে বিজারিত করেছে, মানে বি প্লাস ওই ইলেকট্রনটা গ্রহণ করে বিজারিত হয়েছে এবং বি তে পরিণত হয়েছে। এবার বি প্লাসের ক্ষেত্রে দেখো বি প্লাস ইলেকট্রন গ্রহণ করেছে, তার মানে বি প্লাস হচ্ছে ইলেকট্রন গ্রহীতা, বা বলতে পারো ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে। কার থেকে করেছে? এ যে ইলেকট্রনটা বর্জন করে দিয়েছিল সেই ইলেকট্রনটা বি প্লাস গ্রহণ করেছে। তাহলে বি প্লাস এখানে ইলেকট্রন গ্রহীতা এবং সে নিজে বিজারিত হয়েছে, ইলেকট্রন গ্রহণ করে বিজারণ ঘটেছে, নিজে বিজারিত হয়েছে আর অন্যকে জারিত করেছে, কারণ এ যে ইলেকট্রনটা বর্জন করেছিল ও সেটা নিজে গ্রহণ করে নিয়েছে, তার ফলে এর জারণ ঘটেছে। তাহলে বি প্লাস হচ্ছে এখানে জারক দ্রব্য। খুব সহজে মনে রাখা যায় যে জারক দ্রব্য ইলেকট্রন গ্রহীতা, এখানে বি প্লাস ইলেকট্রন গ্রহণ করেছে তাই বি প্লাস হচ্ছে জারক দ্রব্য। বিজারক দ্রব্য হচ্ছে ইলেকট্রন দাতা, এখানে এ পরমাণু ইলেকট্রন দান করেছে তাই এ হচ্ছে বিজারক দ্রব্য। এবার দেখো জারণ বিজারণ যে একসঙ্গে ঘটে সেটা আগের উদাহরণটাতে ব্যাখ্যা করলাম, আরেকটা উদাহরণের মাধ্যমে সেটা আলোচনা করব। জিঙ্ক সলিড প্লাস CuSO4 অ্যাকোয়াস, এখান থেকে ZnSO4 অ্যাকোয়াস প্লাস কপার সলিড। এটার ক্ষেত্রে দেখো কপার সালফেট অ্যাকোয়াস মিডিয়ামে আছে, আর অ্যাকোয়াস মিডিয়ামে এটা Cu2 প্লাস SO4 2 মাইনাস এইভাবে আয়নিত হয়ে যাবে। এখানেও ZnSO4 থেকে জিঙ্ক 2 প্লাস SO4 2 মাইনাস আসবে। এবার দুদিকেই SO4 2 মাইনাস আছে, তাই SO4 2 মাইনাসটা এখানে অন্য কোনো ভূমিকা নেই, শুধুমাত্র আধানের সমতা বিধান করা ছাড়া। সেজন্য এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা নেট আয়নিক ইকুয়েশন মানে আয়নীয় সমীকরণটা এভাবে লিখব, জিঙ্ক প্লাস Cu2 প্লাস এখান থেকে Zn2 প্লাস প্লাস কপার। এখানে দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস তৈরি হয়েছে, Cu2 প্লাস থেকে Cu তৈরি হয়েছে, মানে কপার 2 প্লাস থেকে কপার তৈরি হয়েছে। তাহলে এখানে কি কি বিক্রিয়া রয়েছে? জারণ বিক্রিয়া, সেটা হচ্ছে জিঙ্ক দুটো ইলেকট্রন বর্জন করে জিঙ্ক 2 প্লাস তৈরি হয়েছে, প্লাস 2 ইলেকট্রন, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়া কোনটা? এই দুটো ইলেকট্রন কপার 2 প্লাস গ্রহণ করে কপারে পরিণত হয়েছে, তাহলে Cu2 প্লাস প্লাস 2 ইলেকট্রন এখান থেকে Cu, তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস তৈরি হয়েছে, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। আর কপার 2 প্লাস থেকে কপারে পরিণত হয়েছে, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ একই সঙ্গে ঘটেছে। এবার দেখো এখানে জিঙ্ক তার মানে ইলেকট্রন ডোনেট করেছে,
কারণ জিঙ্ক দুটো ইলেকট্রন দিয়ে দিয়েছে, সেই দুটো ইলেকট্রন কপার 2+ গ্রহণ করেছে। তাহলে এখানে জিঙ্ক হচ্ছে ইলেকট্রন ডোনার, অর্থাৎ জিঙ্ক হচ্ছে বিজারক দ্রব্য। এবার দেখো কপার 2+ ওই দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে কপার 2+ এখানে ইলেকট্রন অ্যাকসেপ্টার, তাহলে কপার 2+ জারক দ্রব্য। তাহলে আমরা দেখছি জারণ বিজারণ একই সঙ্গে ঘটছে। জিঙ্ক থেকে জিঙ্ক 2+ জারণ বিক্রিয়া, Cu2+ থেকে Cu এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, জিঙ্ক হচ্ছে এখানে বিজারক দ্রব্য, কপার 2+ এটা হচ্ছে জারক দ্রব্য। তাহলে আমরা দেখলাম যে জারণ বিজারণ বিক্রিয়া একই সঙ্গে ঘটে এবং রেডক্স বিক্রিয়া দুটো বিক্রিয়ার সমষ্টি। আর এই জারণ বিক্রিয়া আর বিজারণ বিক্রিয়ার প্রতিটিকে বলা হয় জারণ অর্ধবিক্রিয়া বা অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, আর বিজারণ অর্ধবিক্রিয়া বা রিডাকশন হাফ রিঅ্যাকশন। তাহলে এভাবে লেখা যায় যে জারণ অর্ধবিক্রিয়া প্লাস বিজারণ অর্ধবিক্রিয়া সমান হচ্ছে রেডক্স বিক্রিয়া। মানে জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়ার সমষ্টি হচ্ছে রেডক্স বিক্রিয়া। তাহলে একটু আগে যে উদাহরণটা দেখলাম সেটাই আমরা দেখি। জিঙ্ক প্লাস কপার 2+, এখান থেকে জিঙ্ক 2+ প্লাস কপার। তাহলে এখানে জারণ ঘটছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ প্লাস 2 ইলেকট্রন, এটাকে বলা হয় জারণ অর্ধবিক্রিয়া বা অক্সিডেশন হাফ রিঅ্যাকশন। আর বিজারণ ঘটছে কপার 2+ এই দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে, এটাকে বলা হয় বিজারণ অর্ধবিক্রিয়া বা রিডাকশন হাফ রিঅ্যাকশন। আর এই দুটোর সমষ্টি জিঙ্ক প্লাস কপার 2+, এখান থেকে জিঙ্ক 2+ প্লাস কপার, এদিকেও দুটো ইলেকট্রন ওদিকেও দুটো ইলেকট্রন, তাই ও দুটো কেটে গেছে। তাহলে এটা হচ্ছে রেডক্স বিক্রিয়া, রেডক্স রিঅ্যাকশন। অর্থাৎ রেডক্স বিক্রিয়া হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়ার সমষ্টি। এবার দেখো জারণ অবস্থা বলতে কি বোঝায়। দেখো কোনো যৌগে উপস্থিত কোনো মৌলের পরমাণু জারণ বিজারণের যে অবস্থায় থাকে তাকে বলা হয় ওই মৌলটার ওই যৌগের জারণ অবস্থা। তাহলে জারণ বিক্রিয়াতে আমরা কি দেখলাম, ধরো সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন বর্জন করে Na+ পরিণত হয়, তাহলে এটা হচ্ছে একটা জারণ বিক্রিয়া আর এখানে ক্যাটায়ন তৈরি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে ক্যাটায়ন হচ্ছে মৌলের জারিত অবস্থা। এবং কোন যৌগে যদি কোনো মৌলের পরমাণু ক্যাটায়ন হিসেবে থাকে তাহলে আমরা বলবো যে সেই মৌলটা ওই যৌগে জারিত অবস্থায় রয়েছে। আবার দেখো ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- এ পরিণত হয়, এটা হচ্ছে অ্যানায়ন আর এই বিক্রিয়াটা হচ্ছে বিজারণ। তাহলে আমরা বলতে পারি যে অ্যানায়ন হচ্ছে কোন মৌলের বিজারিত অবস্থা। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে কোন যৌগে কোন মৌলের পরমাণু যদি অ্যানায়ন হিসেবে উপস্থিত থাকে তাহলে সেই মৌলটা বিজারিত অবস্থায় আছে। যেমন উদাহরণ দেখো NaCl, এখানে Na+ হিসেবে রয়েছে, Cl- হিসেবে রয়েছে। তার মানে এই যৌগে সোডিয়াম জারিত অবস্থায় রয়েছে আর ক্লোরিন বিজারিত অবস্থায় রয়েছে। এবার FeCl2, এখানে দেখো Fe2+ হিসেবে রয়েছে, Cl- হিসেবে রয়েছে। তাহলে এই যৌগের অণুতে আয়রন
জারিত অবস্থায় রয়েছে আর ক্লোরিন বিজারিত অবস্থায় রয়েছে। যেমন দেখো MgCl, এখানে ম্যাগনেসিয়াম 2+ হিসেবে রয়েছে, Cl- হিসেবে রয়েছে। এখানে ম্যাগনেসিয়াম জারিত অবস্থায় রয়েছে আর ক্লোরিন বিজারিত অবস্থায় রয়েছে, কারণ এই যে ক্যাটায়নগুলো দেখছি সেগুলো হচ্ছে মৌলের জারিত অবস্থা, আর যে অ্যানায়নগুলো দেখছি সেই অ্যানায়ন হচ্ছে মৌলের বিজারিত অবস্থা। এবার দেখো জারণ সংখ্যা বলতে কি বোঝায়। দেখো কোন যৌগে উপস্থিত কোন মৌলের পরমাণুর জারণ অবস্থাকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় ওই যৌগে ওই মৌলটির জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার। এবার আমরা জারণ সংখ্যা নিয়ে আলোচনা করব। এবার দেখব তড়িৎযোজী যৌগ এবং সমযোজী যৌগের ক্ষেত্রে জারণ সংখ্যা কিভাবে নির্ধারণ করা হয়। দেখো কোন তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে ওই যৌগে উপস্থিত কোন মৌলের পরমাণু যত একক পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ ক্যারি করে চিহ্ন সহ সেই সংখ্যাটা হচ্ছে ওই মৌলের জারণ সংখ্যা। যেমন উদাহরণ দেখো CaCl2, এখানে ক্যালসিয়াম 2+ হিসেবে রয়েছে, ক্লোরিন মাইনাস হিসেবে রয়েছে, Cl- হিসেবে আছে। তাহলে ক্যালসিয়াম পরমাণু 2+, 2 একক পজিটিভ চার্জ রয়েছে, আর ক্লোরিনের মাইনাস অর্থাৎ 1 একক নেগেটিভ চার্জ রয়েছে। তাহলে ক্যালসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে CaCl2 যৌগে +2, ক্লোরিনের জারণ সংখ্যা CaCl2 যৌগে -1। আরেকটা উদাহরণ দেখো, ধরো MgCl2, এখানে Mg ম্যাগনেসিয়াম 2+ হিসেবে রয়েছে, ক্লোরিন মাইনাস হিসেবে রয়েছে। তাহলে এটা একটা তড়িৎযোজী যৌগ। এই যৌগে ম্যাগনেসিয়াম 2 একক পজিটিভ চার্জ ক্যারি করছে, ক্লোরিন পরমাণু 1 একক নেগেটিভ চার্জ ক্যারি করছে, কারণ Cl- হিসেবে রয়েছে। তাহলে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা এই যৌগে +2 আর ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1। এইভাবে কোন তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগের ক্ষেত্রে সেই যৌগে উপস্থিত কোন মৌলের পরমাণু যত একক পজিটিভ চার্জ বা যত একক নেগেটিভ চার্জ ক্যারি করে চিহ্ন সহ সেই সংখ্যাটাই হচ্ছে ওই যৌগে অবস্থিত ওই মৌলের জারণ সংখ্যা। আর সমযোজী যৌগের ক্ষেত্রে কি ঘটে? সমযোজী যৌগের ক্ষেত্রে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটো পরমাণুর মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে তাহলে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর জারণ সংখ্যা ঋণাত্মক বা নেগেটিভ ধরা হয়, আর কম তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুর জারণ সংখ্যা ধনাত্মক বা পজিটিভ ধরা হয়। তাহলে একটা উদাহরণ দেখো, H2O, এটা একটা সমযোজী যৌগ। এখানে সমযোজী বন্ধন রয়েছে, অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ড করে রয়েছে। এখানে অক্সিজেন হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন মৌল। তাহলে এই সমযোজী বন্ধনের ইলেকট্রন জোড়কে অক্সিজেন নিজের দিকে আকর্ষণ করবে। তার ফলে কি হবে? এই বন্ডের ক্ষেত্রে দেখো অক্সিজেনের উপর আংশিক নেগেটিভ চার্জ এবং হাইড্রোজেনের উপর আংশিক পজিটিভ চার্জ আসবে। আবার এই OH বন্ডের ক্ষেত্রে দেখো একইভাবে অক্সিজেন বন্ডের ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করবে এবং অক্সিজেনের উপর ডেল মাইনাস আংশিক নেগেটিভ চার্জ, আর এই হাইড্রোজেনের উপর ডেল প্লাস আংশিক পজিটিভ চার্জ আসবে। তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনের উপর পজিটিভ চার্জ এসেছে 1 একক করে, আর অক্সিজেনের ক্ষেত্রে যেহেতু দুটো বন্ড রয়েছে দুটো বন্ডের ইলেকট্রন জোড়কে ও আকর্ষণ করছে, তাই অক্সিজেনের উপর 2 একক নেগেটিভ চার্জ এসেছে, অর্থাৎ এটা হচ্ছে 2 ডেল মাইনাস। তাহলে এই যৌগে হাইড্রোজেন প্রত্যেকটা হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1, আর এই যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। এইভাবে তড়িৎযোজী যৌগ এবং সমযোজী যৌগের ক্ষেত্রে জারণ সংখ্যা নির্ধারণ করা হয়। এবার আমরা কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করব। দেখো, যদি দুটো একই মৌলের পরমাণু এ পরমাণু এদের মধ্যে যদি বন্ধন থাকে তাহলে এখানে কিন্তু এদের মধ্যে কোনো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নেই, অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রন জোড়কে কেউ নিজের দিকে আকর্ষণ করবে না। এই ধরনের বন্ধনের ক্ষেত্রে
জারণ সংখ্যা 0। তার মানে আমরা বলতে পারি A2 অণুর ক্ষেত্রে A পরমাণুর জারণ সংখ্যা 0 হবে। দুটো একই মৌলের পরমাণুর মধ্যে যদি দ্বিবন্ধন থাকে তাহলে এক্ষেত্রে যেহেতু এরা একই মৌলের পরমাণু তাই জারণ সংখ্যা 0। এভাবে যদি ত্রিবন্ধন থাকে এখানেও জারণ সংখ্যা হবে 0। এবার দেখো A আর B দুটো আলাদা মৌলের পরমাণুর মধ্যে যখন বন্ধন রয়েছে তখন ধরে নেওয়া যাক B এর ইলেকট্রোনেগেটিভিটি A এর তুলনায় বেশি। তাহলে B পরমাণু বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করবে এবং B পরমাণুর উপর আংশিক নেগেটিভ চার্জ আসবে, A পরমাণুর উপর আংশিক পজিটিভ চার্জ আসবে। এই ধরনের বন্ধনের ক্ষেত্রে A আর B এর ক্ষেত্রে জারণ সংখ্যা হবে -1 আর A এর জারণ সংখ্যা হবে +1। একইভাবে যখন A আর B এর মধ্যে ডাবল বন্ড থাকবে তখন বন্ডের ইলেকট্রনকে B পরমাণু নিজের দিকে আকর্ষণ করবে, কারণ আমি আগেই বলেছি ধরে নেওয়া হচ্ছে B এর তড়িৎ ঋণাত্মকতা A এর তুলনায় বেশি। তাহলে যেহেতু A আর B এর মধ্যে ডাবল বন্ড রয়েছে তাই এই ক্ষেত্রে B এর জারণ সংখ্যা হবে -2 আর A পরমাণুর জারণ সংখ্যা হবে +2। যদি এদের মধ্যে ট্রিপল বন্ড উপস্থিত থাকে তাহলে B এর জারণ সংখ্যা হবে -3, A এর জারণ সংখ্যা হবে +3, কারণ এদের মধ্যে ত্রিবন্ধন রয়েছে আর B পরমাণু মোর ইলেকট্রোনেগেটিভ তাই বন্ডের ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করছে, তাই এর মাথায় -3, এর জারণ সংখ্যা -3 আর A পরমাণুর ক্ষেত্রে +3 হবে। এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। এরপর আমরা কয়েকটি উদাহরণ দেখি। যেমন ধরো HCl, হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে বন্ধন রয়েছে। তাহলে ক্লোরিন এখানে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু, তাহলে এখানে ক্লোরিনের জারণ সংখ্যা -1, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। একটু আগে আমরা জলের উদাহরণটা দেখেছি। এরকম আরেকটা যদি উদাহরণ দেখি, ইথিলিন, CH2 ডাবল বন্ড CH2। এখানে দেখো কার্বন কার্বন ডাবল বন্ড রয়েছে, এরা একই মৌলের পরমাণু তাই এদের মধ্যে জারণ সংখ্যার কোনো ডিফারেন্স হবে না। কিন্তু এই যে কার্বন হাইড্রোজেন বন্ড রয়েছে এখানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এখানে কার্বনের উপর আসবে -1 আর হাইড্রোজেনের উপর আসবে +1। এই বন্ডের জন্য কার্বনের উপর -1, হাইড্রোজেনের +1। এই CH বন্ডের ক্ষেত্রেও হাইড্রোজেনের +1, কার্বনের -1 আর এই CH বন্ডের ক্ষেত্রে হাইড্রোজেনের +1, কার্বনের -1। তাহলে দেখো ইথিলিন অণুতে প্রত্যেকটা হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1 আর কার্বনের জারণ সংখ্যা কত? -1 -2। এই কার্বনের ক্ষেত্রেও -2। তার মানে ইথিলিনের ক্ষেত্রে কার্বনগুলোর জারণ সংখ্যা হচ্ছে -2, প্রত্যেকটা কার্বনের ক্ষেত্রে জারণ সংখ্যা -2 আর চারটে হাইড্রোজেনের প্রত্যেকটা হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1। এইভাবে কোনো অণুর গঠন থেকে আমরা সেই অণুতে উপস্থিত পরমাণুগুলোর জারণ সংখ্যা নির্ণয় করতে পারব। এবার আমরা জারণ সংখ্যা ক্যালকুলেট করার কিছু রুলস নিয়ে আলোচনা করব। দেখো, মুক্ত অবস্থায় বা মৌল অবস্থায়, অর্থাৎ এলিমেন্টাল স্টেটে সব মৌলের পরমাণুর জারণ সংখ্যা 0। মুক্ত অবস্থায় বা মৌল অবস্থায় সব মৌলের পরমাণুর জারণ সংখ্যা 0 হয়। উদাহরণ দেখো, সোডিয়াম জারণ সংখ্যা 0। জারণ সংখ্যাকে এভাবে মৌলের পরমাণুর উপর মাথার দিকে লিখে প্রকাশ করা হয়। অ্যালুমিনিয়াম জারণ সংখ্যা 0, আয়রন 0, জিঙ্ক 0। আবার দেখো
H2, N2, O2, F2, Cl2 এদের ক্ষেত্রে জারণ সংখ্যা 0। P4 জারণ সংখ্যা 0, S8 ইত্যাদি। এই সমস্ত ক্ষেত্রে জারণ সংখ্যা 0 হয়। নেক্সট পয়েন্ট দেখো, হাইড্রোজেনের জারণ সংখ্যা। হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1। কেবলমাত্র ধাতব হাইড্রাইড যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1। সমস্ত হাইড্রোজেন ঘটিত যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। কেবলমাত্র ধাতব হাইড্রাইড যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1। যেমন উদাহরণ দেখো, NH3 এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। H2SO4 এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। ধাতব হাইড্রাইডের ক্ষেত্রে দেখো, NaH এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1। CaH2 ক্যালসিয়াম হাইড্রাইড এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1। নেক্সট পয়েন্ট দেখো, অক্সিজেন। অক্সিজেন ঘটিত কোন যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -2। এখানেও কিছু ব্যতিক্রম আছে। যেমন পারক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1। সুপারঅক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2 অর্থাৎ -1/2। যেমন দেখো, H2O এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। অক্সিজেন ঘটিত সমস্ত যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -2। ব্যতিক্রম পারক্সাইড যৌগ H2O2 হাইড্রোজেন পারক্সাইড, Na2O2 সোডিয়াম পারক্সাইড, এই সমস্ত যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -1। সুপারঅক্সাইড যৌগ KO2 এই যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2। আর একটা ব্যতিক্রম দেখো, F2O এই যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে +2। কারণ ইলেকট্রোনেগেটিভিটি যে অর্ডারটা হয়, ফ্লুরিন গ্রেটার দেন অক্সিজেন গ্রেটার দেন নাইট্রোজেন অলমোস্ট ইকুয়াল ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন। এটা মনে রাখবে, তাহলে অনেক জায়গাতেই কাজে লাগবে আজকে। ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের তুলনায় বেশি, সেজন্য OF যে বন্ডটা হয় সেখানে বন্ডের ইলেকট্রন জোড় ফ্লুরিনের দিকে সরে যায়। এই জন্য ফ্লুরিনের ওপর নেগেটিভ চার্জ আসে, আর তাই ফ্লুরিনের জারণ সংখ্যা ঋণাত্মক হয় আর অক্সিজেনের জারণ সংখ্যা ধনাত্মক হয়। এক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা +2। নেক্সট পয়েন্ট দেখো, সমস্ত ফ্লুরিন ঘটিত যৌগে ফ্লুরিনের জারণ সংখ্যা -1। শুধুমাত্র আমরা একটু আগে দেখেছি যে F2 অণুতে এর জারণ সংখ্যা 0 হয়। নেক্সট পয়েন্ট দেখো, গ্রুপ 1A তে যে ক্ষার ধাতুগুলো থাকে, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের ক্ষেত্রে জারণ সংখ্যা +1। 6 নম্বর পয়েন্ট দেখো, গ্রুপ 2A তে যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু থাকে, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো থাকে, যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এদের জারণ সংখ্যা +2। এরকমই এখানে আরো কয়েকটা আমি বলে রাখি, যেমন অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা +3, জিঙ্কের জারণ সংখ্যা +2। আবার অনেক মৌলের পরমাণুর ক্ষেত্রে একাধিক জারণ সংখ্যা দেখা যায়, মানে বিভিন্ন যৌগের ক্ষেত্রে তাদের জারণ সংখ্যা বিভিন্ন রকম হয়। যেমন দেখো, আয়রনের ক্ষেত্রে +2 দেখা যায়, আবার +3ও দেখা যায়। +2 এর ক্ষেত্রে আয়রন যে যৌগগুলো গঠন করে
জারণ সংখ্যা বিশিষ্ট যে যৌগগুলো গঠিত হয় তাদের বলা হয় ফেরিক যৌগ। কপারের ক্ষেত্রে +1 হতে পারে, +2 হতে পারে। +1 জারণ সংখ্যা বিশিষ্ট যে যৌগগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় কিউপ্রাস যৌগ। +2 জারণ সংখ্যা বিশিষ্ট যৌগগুলোকে বলা হয় কিউপ্রিক যৌগ। এরকম পি ব্লক এবং ডি ব্লকের মৌলগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন যৌগের ক্ষেত্রে কোনো মৌলের জারণ সংখ্যা বিভিন্ন হচ্ছে। আর এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কোনো মৌলের পরমাণুর জারণ সংখ্যা ওই মৌলটি পর্যায় সারণীতে যে গ্রুপে অবস্থিত সেই গ্রুপ নাম্বার বা শ্রেণী সংখ্যার থেকে বেশি হতে পারে না। অর্থাৎ কোনো মৌলের পরমাণুর জারণ সংখ্যা পর্যায় সারণীতে মৌলটা যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণী সংখ্যার থেকে বেশি হতে পারে না। এবার নেক্সট পয়েন্ট দেখো, কোনো যৌগের অণুতে উপস্থিত সব পরমাণুর জারণ সংখ্যার সমষ্টি শূন্য হয়। অণুতে উপস্থিত সব পরমাণুর জারণ সংখ্যার সমষ্টি সমান হচ্ছে 0। যেমন একটা উদাহরণ দেখো, FeCl3। এখানে দেখো ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1 আর আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +3। তাহলে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +3, ক্লোরিনের জারণ সংখ্যা -1, তিনটে ক্লোরিন পরমাণু রয়েছে, তাহলে +3 হচ্ছে আয়রনের জারণ সংখ্যা, +3 × -1, তিনটে ক্লোরিন পরমাণু রয়েছে আর -1 হচ্ছে ক্লোরিন পরমাণু জারণ সংখ্যা। তাহলে এগুলোর যোগফল সমান কি পাওয়া যাবে? +3 - 3 = 0। অর্থাৎ কোন যৌগের অণুতে উপস্থিত সব পরমাণুর জারণ সংখ্যার সমষ্টি 0 হয়। এবার দেখো এটাকে আমি অন্যভাবে যদি ব্যাখ্যা করি, FeCl3, ক্লোরিন পরমাণুর জারণ সংখ্যা -1। এবার এই যৌগের অণুতে আয়রনের জারণ সংখ্যা কত সেটা ধরে নেওয়া যাক, আমরা জানি না। তাহলে এটাকে আমি x ধরছি। তাহলে দেখো x + 3 × -1, x হচ্ছে আয়রনের জারণ সংখ্যা, জানা নেই তাই x ধরা হয়েছে, প্লাস তিনটে ক্লোরিন পরমাণু রয়েছে, ক্লোরিন পরমাণুর জারণ সংখ্যা -1, তাই 3 × -1 সমান 0 হবে, বা x - 3 সমান 0, বা x সমান পাবো +3। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো যে আয়রনের জারণ সংখ্যা FeCl3 তে +3, অর্থাৎ এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। নেক্সট দেখো 8 নম্বর পয়েন্ট, বহু পরমাণুক আয়নের ক্ষেত্রে সেই আয়নে উপস্থিত সব পরমাণুর জারণ সংখ্যার সমষ্টি সমান আয়নটির আধানের মান। একটা উদাহরণ দেখো, MnO4-, এখানে আয়নের আধান কত? -1। এবারে ম্যাঙ্গানিজের আমরা জারণ সংখ্যা নির্ণয় করব। ধরে নেওয়া যাক ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা x। তাহলে x + 4 × কেন 4? চারটে অক্সিজেন রয়েছে, অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2, 4 × -2 সমান আয়নটির আধানের মান। আয়নটির আধান হচ্ছে এখানে -1, কারণ বহু পরমাণু আয়নের ক্ষেত্রে আয়নে উপস্থিত সব পরমাণুর জারণ সংখ্যার সমষ্টি সমান আয়নটির আধানের মান। তাহলে x + 4 × -2 সমান হচ্ছে -1, বা x - 8 সমান -1, বা x সমান 8 - 1 সমান +7। অর্থাৎ MnO4- আয়নে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7। এইভাবে বহু পরমাণু আয়নের ক্ষেত্রে
জারণ সংখ্যা, কোন মৌলের পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করা হয়। নেক্সট পয়েন্ট দেখো, কিছু আয়নের ক্ষেত্রে আমরা জারণ সংখ্যাগুলো লিখব। যেমন SO4 2- জারণ সংখ্যা -2, NO2- জারণ সংখ্যা -1, NO3- জারণ সংখ্যা -1, PO4 3- এর জারণ সংখ্যা -3, OH- এটার জারণ সংখ্যা -1, CN- জারণ সংখ্যা -1, NO+ এর জারণ সংখ্যা +1। এই সমস্ত আয়নের ক্ষেত্রে জারণ সংখ্যার মান নির্দিষ্ট। আরেকটা পয়েন্ট দেখো, 10 নম্বর পয়েন্ট, কার্বন মনোক্সাইড। এটা হচ্ছে একটা প্রশম অণু, এর জারণ সংখ্যা 0। যেমন উদাহরণ দেখো, FeCO5। এখানে কার্বন মনোক্সাইডের যেহেতু জারণ সংখ্যা 0, তাই এই যৌগের আয়রনের জারণ সংখ্যা 0, কারণ পুরো যৌগের অণুটা তো নিউট্রাল, এর তো কোনো চার্জ নেই। সেজন্য যেহেতু কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে জারণ সংখ্যা 0, তাই আয়রনের জারণ সংখ্যাও 0। এবার আমরা কিছু উদাহরণে জারণ সংখ্যা নির্ণয় করব। দেখো, H2SO4 যৌগে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করব। ধরে নেওয়া যাক সালফারের জারণ সংখ্যা x। তাহলে দেখো, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, দুটো হাইড্রোজেন রয়েছে, 2 × +1, প্লাস সালফারের জারণ সংখ্যা ধরেছি x, প্লাস 4টে অক্সিজেন রয়েছে, অক্সিজেনের জারণ সংখ্যা -2, তাহলে 4 × -2 সমান 0 হবে, বা +2 + x - 8 সমান 0, বা x সমান +6। তাহলে H2SO4 যৌগে সালফারের জারণ সংখ্যা +6। নেক্সট দেখো, এটা 1 নম্বর ধরা যাক। নেক্সট দেখো, NH4NO3। এই যৌগেতে দুটো নাইট্রোজেন রয়েছে, এই দুটো নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা জারণ সংখ্যা ক্যালকুলেট করব। দেখো, এখানে NH4+ হিসেবে রয়েছে আর NO3- হিসেবে রয়েছে। তাহলে এটা একটা আয়ন, এটাও আরেকটা আয়ন। এবার ধরো NH4+ এ নাইট্রোজেনের জারণ সংখ্যা x, তাহলে x + 4 × +1, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 সমান পুরো আয়নের আধান কত? +1। তাহলে এখান থেকে আমরা পাবো x + 4 সমান +1, বা x সমান -3। এবার NO3-, এখানে ধরে নেওয়া যাক নাইট্রোজেনের জারণ সংখ্যা y। তাহলে y + 3 × -2, অক্সিজেন 3টে রয়েছে, অক্সিজেনের জারণ সংখ্যা -2 সমান আয়নের আধান কত? -1, y - 6 সমান -1, বা y সমান +5। তাহলে NH4NO3 যৌগে দুটো নাইট্রোজেন রয়েছে, এই প্রথম নাইট্রোজেনের জারণ সংখ্যা -3, আর এই নাইট্রোজেন দ্বিতীয় নাইট্রোজেনের জারণ সংখ্যা +5। নেক্সট উদাহরণ দেখো, KClO4। এখানে আমরা ক্লোরিনের জারণ সংখ্যা নির্ণয় করব। পটাশিয়াম হচ্ছে ক্ষার ধাতু, এর জারণ সংখ্যা +1, প্লাস ক্লোরিনেরটা ধরেছি x, প্লাস 4টে অক্সিজেন, অক্সিজেনের জারণ সংখ্যা -2 সমান 0, +1 + x - 8 সমান 0, বা x সমান +7। তাহলে এখানে KClO4 যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা +7। দেখো, এখানে একটা কথা বলি, HCl যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা -1, আর KClO4 যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা +7। তাহলে দেখছো বিভিন্ন যৌগের ক্ষেত্রে ক্লোরিনের জারণ সংখ্যা পরিবর্তন ঘটছে।
নেক্সট উদাহরণ দেখো KMnO4। এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা নির্ণয় করবে। ধরে নেওয়া যাক x, পটাশিয়ামের +1 প্লাস ম্যাঙ্গানিজের x প্লাস 4 × -2 সমান 0। x সমান হচ্ছে +7। তাহলে KMnO4 যৌগে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7। পরের উদাহরণটা দেখো CaOClCl। এখানে দুটো ক্লোরিন রয়েছে, দুটো ক্লোরিনের ক্ষেত্রে আমরা জারণ সংখ্যা নির্ণয় করব। দেখো ক্যালসিয়ামের জারণ সংখ্যা +2, এই যে ক্লোরিনটা রয়েছে এটা Cl- হিসেবে রয়েছে, এর জারণ সংখ্যা -1। তাহলে ব্যালেন্স করতে হলে OCl এর টোটাল জারণ সংখ্যা কত হতে হবে? -1। এবার তাহলে OCl টা তার মানে OCl- আয়ন হিসেবে এই যৌগে রয়েছে। এবার ধরে নেওয়া যাক ক্লোরিনের জারণ সংখ্যা x, অক্সিজেনের জারণ সংখ্যা -2 প্লাস ক্লোরিনের জারণ সংখ্যা x সমান টোটাল আয়নটার আধান -1। এই যে OCl মাইনাস হয়েছে, তাহলে এখান থেকে পাবো x সমান +1। তাহলে এই OCl এর মধ্যে যে ক্লোরিনটা রয়েছে সেই ক্লোরিনের জারণ সংখ্যাটা হচ্ছে +1। তাহলে এই যৌগে অক্সিজেনের সঙ্গে যুক্ত যে ক্লোরিন রয়েছে তার জারণ সংখ্যা +1, আর এই যে ক্লোরিনটা রয়েছে এর জারণ সংখ্যা -1। দেখো C6H12O6। এখানে কার্বনের জারণ সংখ্যা নির্ণয় করো। ধরা যাক কার্বনের জারণ সংখ্যা x, তাহলে 6টা কার্বন রয়েছে 6x প্লাস 12টা হাইড্রোজেন রয়েছে, প্রত্যেকটা হাইড্রোজেনের ক্ষেত্রেই জারণ সংখ্যা +1, তার মানে 12 × +1 প্লাস 6টা অক্সিজেন রয়েছে, অক্সিজেনের জারণ সংখ্যা -2 সমান 0। তাহলে 6x + 12 - 12 = 0 বা x সমান 0। তাহলে দেখো এই যৌগেতে কার্বনের জারণ সংখ্যা 0। তাহলে এই ধরনের উদাহরণের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে যৌগের মধ্যে উপস্থিত কোন মৌলের পরমাণুর জারণ সংখ্যা 0। এবার দেখো CrO5। এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করব। ধরা যাক x, তাহলে x প্লাস 5 পাঁচটা অক্সিজেন ইনটু -2 সমান 0। এখান থেকে পাবো x সমান +10। কিন্তু ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখলে দেখা যাবে যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে 3d তে 5টা ইলেকট্রন আর 4s এ একটা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 এর বেশি হতে পারে না। তাহলে এই যে জারণ সংখ্যাটা নির্ণয় করা হয়েছে এটা ভুল। আমরা CrO5 এর স্ট্রাকচার থেকে এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করব। স্ট্রাকচারটা দেখো, এটা বাটারফ্লাই এর মতো একটা স্ট্রাকচার। এখানে দেখো দু ধরনের অক্সিজেন রয়েছে, এই যে ডাবল বন্ডেড অক্সিজেন রয়েছে এর জারণ সংখ্যা -2, আর এই যে অক্সিজেনগুলোর মধ্যে বন্ধনে আবদ্ধ অক্সিজেন রয়েছে এদের জারণ সংখ্যা -1 ধরা। তাহলে এবার আমরা ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করব। ধরা যাক ক্রোমিয়ামের জারণ সংখ্যা x, তাহলে x প্লাস এই অক্সিজেনের জন্য -2 একটাই রয়েছে প্লাস 4টে অক্সিজেন যাদের ক্ষেত্রে জারণ সংখ্যা -1, 4 × -1 সমান 0। তাহলে এখান থেকে x - 2 - 4 সমান 0, অর্থাৎ x সমান +6। তাহলে CrO5 যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6। এই উদাহরণটাকে আমরা শুধু স্ট্রাকচার থেকেও প্রত্যেকটা পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করতে পারব। যেভাবে আমরা বলেছি যে ক্রোমিয়াম আর অক্সিজেন, এর মধ্যে অক্সিজেন তড়িৎ ঋণাত্মক পরমাণু, তাহলে এখানে দেখো ডাবল বন্ড রয়েছে, তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা, এই অক্সিজেনের জারণ সংখ্যা -2, ক্রোমিয়ামের উপর আসবে +2। এই যে অক্সিজেনের সঙ্গে রয়েছে, অক্সিজেনের সঙ্গে সিঙ্গেল বন্ড, এটা -1 এখানে +1। এই অক্সিজেনের ক্ষেত্রে দেখো -1 এখানে +1। এই অক্সিজেনের সঙ্গে দেখো -1 +1। এই অক্সিজেনের সঙ্গে -1 +1।
আর এই যে অক্সিজেন অক্সিজেন রয়েছে এরা তো একই মৌলের পরমাণু, তাই এদের ক্ষেত্রে 0 0 0 0। তাহলে টোটাল কি পেলাম, চারটে যে এই অক্সিজেন রয়েছে এদের ক্ষেত্রে জারণ সংখ্যা প্রত্যেকটার ক্ষেত্রে -1। ডাবল বন্ডের যে অক্সিজেন রয়েছে তার ক্ষেত্রে -2, আর ক্রোমিয়ামের ক্ষেত্রে +2 1 1 1 1, মানে 3 4 5 6 +6। তাহলে CrO5 যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6। এবার আমরা কয়েকটা উদাহরণ দেখব, শুধু স্ট্রাকচার থেকে এদের অক্সিডেশন নাম্বার আমরা ক্যালকুলেট করব। দেখো H2SO5 স্ট্রাকচার, এটা হচ্ছে H2SO5 এর গঠন। এখানে দেখো অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে এক বন্ধন রয়েছে, তাহলে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই অক্সিজেনের জারণ সংখ্যা -1, এখানে হাইড্রোজেনের +1। অক্সিজেন অক্সিজেন সেম টাইপ এলিমেন্টস, সুতরাং এদের 0 0। সালফার অক্সিজেন, এদের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে অক্সিজেনের -1 সালফারের +1। অক্সিজেন সালফার, এখানে অক্সিজেনের -1 সালফারের +1। অক্সিজেন হাইড্রোজেন, এখানে +1 এখানে -1। সালফার অক্সিজেন ডাবল বন্ড রয়েছে, অক্সিজেনের -2 সালফারের +2। এখানেও সালফার অক্সিজেন ডাবল বন্ড রয়েছে, এই অক্সিজেনের -2 সালফারের +2। তাহলে দেখো হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, এই হাইড্রোজেনেরও +1, এই অক্সিজেনের জারণ সংখ্যা দুটো -1 এসছে -2, এই অক্সিজেনের জারণ সংখ্যা -2, এই অক্সিজেনের জারণ সংখ্যা -2। এই যে ও ও লিংকেজ রয়েছে, এই যে বন্ধন, এখানে দুটো অক্সিজেনের জারণ সংখ্যা -1, এরও -1। সালফারের জারণ সংখ্যা কত, 4 5 6 +6। তাহলে H2SO5 যৌগে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6। এবার ক্যালকুলেট করে যদি দেখি, ধরা যাক সালফারের জারণ সংখ্যা x প্লাস এই যে তিনটে অক্সিজেন রয়েছে এদের জারণ সংখ্যা -2, তাহলে 3 × -2 প্লাস এই দুটো অক্সিজেনের ক্ষেত্রে জারণ সংখ্যা -1, তাহলে 2 × -1 প্লাস দুটো হাইড্রোজেন আছে জারণ সংখ্যা +1, 2 × +1 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে x - 6 - 2 +2 সমান 0, অর্থাৎ x সমান পাচ্ছি +6, অর্থাৎ H2SO5 যৌগে সালফারের জারণ সংখ্যা +6। এরকম ভাবে আরো অনেক উদাহরণ তোমরা নিজেরাও করে নিতে পারবে। যেমন দেখো আমি বলেছি H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -1, সেটাকে আমরা এইভাবে দেখে নিতে পারি। এখানে ও ও লিংকেজ রয়েছে, এই বন্ডের জন্য হাইড্রোজেন +1 অক্সিজেন -1, এই বন্ডের জন্য অক্সিজেন -1 হাইড্রোজেন +1। অক্সিজেন অক্সিজেন একই মৌলের পরমাণু, তাই এদের মধ্যে 0 0। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে জারণ সংখ্যা +1, এটারও +1, আর এই যে অক্সিজেন অক্সিজেন লিংকেজটা রয়েছে এখানে প্রত্যেকটা অক্সিজেনের জারণ সংখ্যা -1। ধরো CCl4 যৌগের ক্ষেত্রে আমরা কার্বনের জারণ সংখ্যা নির্ণয় করব। স্ট্রাকচার থেকে করব, এইভাবে স্ট্রাকচারটা প্রথমে লিখলাম। এবার দেখো কার্বন আর ক্লোরিন বন্ড রয়েছে, ক্লোরিন তড়িৎ ঋণাত্মক মৌল, কার্বনের থেকে অনেক বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে এই বন্ডের জন্য ক্লোরিনের -1 কার্বনের +1। প্রত্যেকটার ক্ষেত্রেই তাই, এখানে -1 এখানে +1, এখানে -1 এখানে +1, এখানে -1 এখানে +1। তাহলে প্রত্যেকটা ক্লোরিনের জারণ সংখ্যা -1 আর কার্বনের জারণ সংখ্যা এখানে 1 2 3 4 +4। নেক্সট উদাহরণ দেখো Na2S4O6, এখানে সালফারের অক্সিডেশন স্টেট নির্ণয় করো। ধরা যাক x, সোডিয়ামের ক্ষেত্রে +1 জারণ সংখ্যা দুটো রয়েছে 2 × +1 প্লাস 4টে সালফার রয়েছে 4x প্লাস 6টা অক্সিজেন 6 × -2 সমান 0। তাহলে এখান থেকে আমরা পাবো 2 + 4x - 12 সমান হচ্ছে 0, প্লাস 4x সমান 10 বা x সমান 10/4 সমান +5/2 বা +2.5। তাহলে দেখো এই যে অক্সিডেশন নাম্বারটা ক্যালকুলেট করা হয়েছে এটা হচ্ছে 4টে সালফার রয়েছে এদের গড় মান, জারণ সংখ্যার গড় মান হচ্ছে +2.5।
প্রত্যেকটা সালফারের ক্ষেত্রে আমরা জারণ সংখ্যা এর স্ট্রাকচার থেকে নির্ণয় করব। এখানে দেখো সালফার আর অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড রয়েছে, তাহলে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এখানে -2, এখানে +2, এখানে -2, এখানে +2। এই সালফার অক্সিজেনের মধ্যে দেখো এখানে +1, এখানে -1। অক্সিজেন সোডিয়ামের মধ্যে যদি দেখো সোডিয়ামের +1, অক্সিজেনের -1। এখানেও তাই -2, +2, -2, +2, -1, +1, -1, +1। সালফার সালফার সেম অ্যাটম, সালফার সালফার সেম অ্যাটম, এগুলো 0 0, এই দুটোর মধ্যে 0 0, আবার এই দুটোর মধ্যে 0 0। তাহলে দেখো এখান থেকে আমরা কি কি পাচ্ছি, এই যে সালফার, এই সালফারের ক্ষেত্রে জারণ সংখ্যা +5, এই সালফারের ক্ষেত্রে জারণ সংখ্যা +5, আর এই দুটো সালফারের ক্ষেত্রে জারণ সংখ্যা 0। তাহলে চারটে সালফার রয়েছে Na2S4O6 এ, সেখানে দুটো সালফার, এই দুটো সালফারের জারণ সংখ্যা +5, আর এই যে দুটো সালফার রয়েছে এদের জারণ সংখ্যা হচ্ছে 0। আর চারটে সালফার আছে, এদের জারণ সংখ্যার গড় মানটা হচ্ছে +2.5, কিন্তু এক্সাক্ট ভ্যালু হচ্ছে +5 দুটো সালফারের ক্ষেত্রে, আর এই দুটো সালফারের ক্ষেত্রে 0। Br3O8, এখানে ব্রোমিনের জারণ সংখ্যা নির্ণয় করব। এখানে দেখো তিনটে ব্রোমিন রয়েছে, তাহলে 3x + 8 × -2 = 0। এখান থেকে x সমান পাবো +16/3। এটা হচ্ছে তিনটে ব্রোমিন আছে, তিনটে ব্রোমিনের জারণ সংখ্যা গড় মান। এবার আমরা এক্সাক্ট যে জারণ সংখ্যা সেটা নির্ণয় করব, এর স্ট্রাকচার থেকে আমরা নির্ণয় করব। দেখো ব্রোমিন আর অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড রয়েছে, ব্রোমিন আর অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, আজকে অর্ডারটা আলোচনা করেছি। এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা ব্রোমিনের তুলনায় বেশি। তাহলে এখানে ডাবল বন্ড রয়েছে, তাহলে অক্সিজেনের -2, ব্রোমিনের +2, এখানে -2 +2, -2 +2, -2 +2, -2 +2, এখানেও তাই -2 +2, -2 +2, -2 +2। এখানে ব্রোমিন ব্রোমিন একই মৌলের পরমাণু 0 0, ব্রোমিন ব্রোমিন একই মৌলের পরমাণু 0 0। তাহলে দেখো প্রত্যেকটা অক্সিজেনের জারণ সংখ্যা -2, এই ব্রোমিনের জারণ সংখ্যা কত হলো, 2 2 4 2 6 +6, এই ব্রোমিনের জারণ সংখ্যা 2 2 4 2 6 +6, এই ব্রোমিনের জারণ সংখ্যা 2 আর 2 4 +4। তাহলে তিনটে ব্রোমিন অ্যাটম রয়েছে, এখানে এই দুটো ব্রোমিনের জারণ সংখ্যা +6, আর এই মাঝখানে যে ব্রোমিনটা রয়েছে তার জারণ সংখ্যা +4। এবার এদের যদি তুমি গড় করো তাহলে দেখো 10 আর 16 +16, কটা ব্রোমিন রয়েছে, 3টে, বাই 3, তাহলে এই অ্যাভারেজ ভ্যালুটা পাওয়া যাবে। তাহলে তিনটে ব্রোমিন, এই দুটো ব্রোমিনের +6 আর এই ব্রোমিনটা +4 হচ্ছে জারণ সংখ্যা। নেক্সট উদাহরণ দেখো Fe3O4, এটা হচ্ছে FeO আর Fe2O3, এই দুটো অক্সাইডের মিশ্রণ, এটা ফেরাস অক্সাইড, এটা ফেরিক অক্সাইড। এক্ষেত্রে দেখো Fe3O4 এ তিনটে Fe রয়েছে, তাহলে এখানে 3x, আয়রনের জারণ সংখ্যা x ধরেছি, +4 × -2 = 0, তাহলে x সমান পাওয়া যাবে +8/3। এটা হচ্ছে তিনটে Fe রয়েছে, তাই তিনটে Fe এর জারণ সংখ্যার গড় মান, অ্যাভারেজ ভ্যালু। এক্সাক্ট ভ্যালু আমরা ক্যালকুলেট করব। দেখো FeO, এখানে অক্সিজেন -2, আয়রন +2, আর Fe2O3 তে দেখো ধরা যাক x, তাহলে 2x + 3 × -2 = 0, বা 2x সমান +6, বা x সমান হচ্ছে +3। তাহলে এখানে
আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +3, দুটো আয়রন রয়েছে +3 +3, এখানে একটা আয়রন +2, তাহলে টোটাল কত হলো +8, তিনটে আয়রন বাই 3, তাহলে গড় মানটা হচ্ছে +8/3। তাহলে Fe3O4 এ তিনটে Fe পরমাণু রয়েছে, তার মধ্যে একটা Fe পরমাণুর জারণ সংখ্যা +2 আর বাকি দুটো Fe পরমাণুর প্রত্যেকটার জারণ সংখ্যা +3। আজকের ক্লাসে আমরা জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করলাম এবং অক্সিডেশন নাম্বার অর্থাৎ জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করা হয় সেগুলো অনেকগুলো উদাহরণের মাধ্যমে আলোচনা করলাম।